ফাংশনগুলো আছে সেই এসেনশিয়াল ফাংশনগুলো এফেক্টেড হচ্ছে। এসেনশিয়াল ফাংশনগুলো যদি এফেক্টেড হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সেলুলার ইনজুরি। তাহলে সেলুলার ইনজুরিতে অবশ্যই আপনাকে যেটা দরকার যে ইট এফেক্ট দ্য এসেনশিয়াল সেলুলার ফাংশনস। ওকে, এবং আমরা যেটা বলেছি যে সেলুলার ইনজুরিটা এটা হতে পারে রিভার্সিবল এবং এটা হতে পারে ইরিভার্সিবল। রিভার্সিবলটা ট্রানজিয়েন্ট থাকে এবং এটা যদি পারসিস্টেন্ট এবং সিভিয়ার ইনজুরি থাকে তাহলে সেটা ইরিভার্সিবলের দিকে চলে যাবে, ইরিভার্সিবলের দিকে চলে যাবে। এবং ইরিভার্সিবলের দিকে যখন চলে যাবে তখনই আলটিমেটলি আমাদের দুইটা ফেইটে আমরা যেতে পারি, হয় সেটা কি হবে নেক্রোসিস হবে অথবা সেটা অ্যাপোপ্টোসিসের দিকে চলে যাবে। ঠিক আছে, ওকে। সো এই জিনিসগুলো আমরা মোটামুটি আলোচনা করলাম। তাহলে কোশ্চেন হচ্ছে যে আপনার সেলে আসলে ইনজুরিটা কেন হচ্ছে, একটা সেলে ইনজুরি কেন হচ্ছে, এই জিনিসটা বোঝার জন্য আপনি প্রথমে এই পয়েন্টগুলো তো পড়বেন, বাট পড়ার আগে আপনি নর্মালি ধরেন এটা একটা সেল আঁকলাম আমরা, এই সেলের একটা কাহিনী আমরা চিন্তা করলাম যে একটা সেল বেঁচে থাকার জন্য আসলে কি কি লাগে। তাহলে একটা সেলে থাকে হচ্ছে নিউক্লিয়াস, এই সেলের ভিতরে নিউক্লিয়াস আছে, সেলের ভিতরে আছে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, তাহলে একটা সেল বেঁচে থাকার জন্য কি লাগে, শক্তি লাগে, এটিপি লাগে, তাই না? একটা সেল বেঁচে থাকার জন্য শক্তি দরকার হয়, শক্তি ছাড়া চলতে পারে না। সো এটিপি তৈরির জন্য তার রেসপিরেশন দরকার, তার ফসফোরাইলেশন দরকার। তাহলে এই এটিপিটাকে তৈরির জন্য আমরা কি করি, অক্সিজেন লাগে, অক্সিজেন দিয়ে মাইটোকন্ড্রিয়া অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে সে এটিপি তৈরি করে। তাহলে কোনো কারণে যদি একটা সেলের অক্সিজেন না থাকে তাহলে সেই সেলটা ইনজুরিতে পড়বে। ওকে, অক্সিজেন যদি না থাকে, অক্সিজেনের মতো যদি ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্টস গুলো না থাকে, যেমন ধরুন অক্সিডেটিভ ফসফোরাইলেশন, আপনার তো গ্লুকোজ লাগবে, তাই না? ইম্পর্টেন্ট খাবার কি, গ্লুকোজ। তাহলে এইরকম যদি ইম্পর্টেন্ট খাবার আপনার না থাকে তখন আপনার একটা সেলের মধ্যে সমস্যা হতে পারে। তাহলে আমরা একটা একটা জিনিস বুঝলাম যে একটা যদি হাইপোক্সিয়া হয়, যদি কোনো নিউট্রিয়েন্টস না থাকে তাহলে একটা সেলে ইনজুরি হতে পারে। এই সেলের মধ্যে ইনফেক্টিভ কোনো এজেন্ট ঢুকে যেতে পারে না, ইনফেক্টিভ এজেন্ট যদি ঢুকে যায় অথবা ইমিউনোগ্লোবুলিন মিডিয়েটেড যদি কোনো ইনজুরি হয়, অটো ইমিউন ইনজুরির মাধ্যমে কিন্তু সেলটা ডিস্ট্রাকশন হতে পারে। তাহলে ইনফেকশন এবং হচ্ছে ইমিউনিটি। আর একটা ব্যাপার হচ্ছে যে এই সেলের নিজে থেকে যদি প্রোটিন তৈরি করার সমস্যা না থাকে, তার মানে তার ডিএনএ তেই যদি সমস্যা থাকে, দ্যাট মিনস তার জেনেটিক্যাল যদি অ্যাবনরমালিটি থাকে, তখন সেই সেলটা ইনজুরির মধ্যে পড়ে যেতে পারে। তার মানে আমরা বুঝতে পারলাম যে সেলুলার ইনজুরির যে এক নাম্বার কারণ হচ্ছে আমাদের অক্সিজেন ডিপ্রাইভেশন, অক্সিজেন ডিপ্রাইভেশন। এবং এই যে অক্সিজেন ডিপ্রাইভেশন এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে হাইপোক্সিয়া। সো হাইপো মানে হচ্ছে কম, হাইপোক্সিয়া দ্যাট মিনস হচ্ছে আমাদের অক্সিজেনের একটা ডেফিসিয়েন্সি আছে। সো অক্সিজেনের ডেফিসিয়েন্সি থাকলে আসলে সমস্যাটা কি হয়। সো আমরা জানি যে অক্সিজেন দিয়ে আমরা কি করব, অক্সিজেন দিয়ে মাইটোকন্ড্রিয়া হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে এটিপি তৈরি করবে। তার মানে যখন অক্সিজেন নাই তখন আপনার এনাফ পরিমাণ এটিপি হবে না। এনাফ পরিমাণ এটিপি না থাকলে সেলের যে নরমাল যে কাজগুলো হচ্ছিল সেই নরমাল কাজগুলো সে করতে পারবে না। এটা গেল এক নাম্বার কথা। এবং এখানে কি কি পরবর্তীতে স্টেপ গুলো হবে সেগুলো আমরা বলবো। আচ্ছা, দুই নাম্বার কথা হচ্ছে তাহলে অক্সিজেন ডেপ্রাইভেশনের সাথে সাথে আপনি চিন্তা করতে পারেন যেখানে আপনার নিউট্রিশন কোনো কারণে লস হয়ে গেল, তাহলে অক্সিজেন এবং নিউট্রিশন এই দুইটাকে আপনি একসাথে মনে রাখবেন। হ্যাঁ, তাহলে এই পয়েন্টের পরে আপনি এটা মনে রাখবেন, তাহলে আপনার জন্য মনে রাখতে সুবিধা হবে। তার মানে আমরা বুঝতে পারলাম কোন একটা কারণে অক্সিজেন নাই, অথবা দুই নম্বরে কোন একটা কারণে তার এই যে ধরেন প্রোটিন, ক্যালোরি, এই সমস্ত কিছু গ্লুকোজ বা ইম্পর্টেন্ট তার যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো কোনো কারণে ইমব্যালেন্স হচ্ছে। ওকে, সো নিউট্রিশনাল একটা তার শর্টেজ তার হলো। ওকে, গেল দুই নম্বর কথা। তিন নম্বর কথা হচ্ছে এখন এই সেলটাকে বাইরে থেকে ফিজিক্যালি কেউ ইনজিউর করলো, মনে করেন যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, সেলটাকে আঘাত করা হলো। আমাদের চলে আঘাত করলে আমাদের চলে সেল মরে যায় না, তো ঠিক তেমনি এটাকে এখানে কোনো ফিজিক্যাল ইনজুরি করা হলো, অথবা এমন কোনো কেমিক্যাল দেওয়া হলো যে কেমিক্যাল গুলো সেলের মধ্যে এসে সেলটাকে ডিস্ট্রাকশন করে দিতে পারে। তাহলে এটা হতে পারে ফিজিক্যাল কোনো এজেন্ট, যেটা হতে পারে মেকানিক্যাল ট্রমা অথবা কোনো এক্সট্রিম অফ টেম্পারেচার অথবা কোনো ইলেকট্রিক শক, অথবা সেটা হতে পারে কোনো কেমিক্যাল এজেন্ট অথবা কোনো ড্রাগ। যেমন আমাদের বিভিন্ন কেমিক্যাল এজেন্ট যখন আমাদের সেলের মধ্যে ঢুকে সেই কেমিক্যাল এজেন্ট গুলো টক্সিক হতে পারে, সেটা সেলের মধ্যে বিভিন্ন রকমের ফ্রি রেডিক্যাল তৈরি করতে পারে, সেলটাকে ডিস্ট্রাকশন করে দিতে পারে। তাহলে গেল কেমিক্যাল এজেন্ট। এরপর ইনফেকশাস এজেন্ট এবং হচ্ছে ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন। সো ইনফেকশাস এবং ইমিউনোলজিক্যাল এজেন্ট গুলো আমাদের সেলটাকে ডিস্ট্রাকশন করতে পারে। এবং লাস্ট অফ অল খুবই ইম্পর্টেন্ট যেটা হচ্ছে জেনেটিক অ্যাবনরমালিটি, যেমন ধরেন ডাউন সিনড্রোম হতে পারে, সিকল সেল অ্যানিমিয়া হতে পারে। এইরকম সমস্যাগুলোতে দেখা যায় যে একটা সেলের নিজেকে যে প্রোটেক্ট করার ক্ষমতা, এই জিনিসগুলো আসলে কিন্তু কমে যাচ্ছে। তাহলে বিভিন্ন রকম জেনেটিক্যাল অ্যাবনরমালিটির কারণে একটা সেল ডিস্ট্রাকশনের শিকার হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কয়টা পয়েন্ট শিখলাম দেখেন, অক্সিজেন, নিউট্রিশন, ফিজিক্যাল, কেমিক্যাল, ইনফেকশন, ইমিউনোলজিক্যাল আর হচ্ছে জেনেটিক। তাহলে খুবই আপনি একসাথে একসাথে শিখবেন, অক্সিজেন, নিউট্রিশন, ফিজিক্যাল, কেমিক্যাল, ইনফেকশন, ইমিউনোলজিক এবং হচ্ছে আপনার কি জেনেটিক্যাল। তাহলে এই হচ্ছে আমাদের কজেস অফ সেল ইনজুরি। এটা কিন্তু পরীক্ষাতে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে একটা সেল কেন ইনজিউরড হচ্ছে। ওকে,